আচ্ছা, সো এখন আমরা আস্তে আস্তে শুরু করি। আজকে আমরা একটা নিউ টপিক স্টার্ট করব, সলিড ম্যাটেরিয়াল প্রপার্টিজ, যেখানের মধ্যে বেসিক্যালি ও লেভেলসে তোমরা ডিফরমেশন নিয়ে পড়ে আসছো না, যে whenever a force is applied on an object, ওই ফোর্সটা যদি একটা অবজেক্টের কি করে, শেপকে চেঞ্জ করে, তো তখন এটাকে আমরা কি বলি, দ্য ফোর্স হ্যাজ কজ সাম ডিফরমেশন, তাই না? যে কোন একটা অবজেক্টের শেপ যদি তুমি কি করে ফেলো, কোন একটা অবজেক্টের শেপ যদি তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করে চেঞ্জ করে ফেলো, উই সে দ্যাট তুমি ওই অবজেক্টটাকে ডিফর্ম করে ফেলছো। তো এখন এই ডিফরমেশনের সাথে তোমাদের ফার্স্ট অফ অল কয় টাইপের ডিফরমেশন তোমরা পড়ছিলা? প্রিন্সিপালি দুই টাইপের তোমরা পড়ছো। একটা কি ইলাস্টিক ডিফরমেশন, চুরি হয়েছে দুইটাই, এসাস আইপ্যাডও নিছে, মোবাইলও নিছে, দোনোটাই। এটা কালকে যে নতুন একটা কিনে আনছি। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম যে আমরা মেইনলি দুই টাইপের ডিফরমেশন নিয়ে পড়ছিলাম। কি কি ডিফরমেশন? একটা হলো ইলাস্টিক ডিফরমেশন আর একটা হলো প্লাস্টিক ডিফরমেশন। ইলাস্টিক ডিফরমেশন জিনিসটা কি ছিল? ইলাস্টিক ডিফরমেশন জিনিসটা ছিল যে তুমি ফোর্স অ্যাপ্লাই করবা, অবজেক্টটার শেপ চেঞ্জ হবে বা অবজেক্টটা ডিফর্ম হবে, তুমি ফোর্স রিলিজ করে দিলে সে আবার কি করে ফেলবে, আগের পজিশনে ফেরত চলে আসবে। ঠিক আছে? তো তাহলে ইলাস্টিক ডিফরমেশন ব্যাপারটা কি ছিল? ইউ অ্যাপ্লাই আ ফোর্স, ইট উইল চেঞ্জ দ্য শেপ, দেন তুমি কি করবা, যদি ফোর্সটাকে আবার রিমুভ করে ফেলো, ফোর্সটাকে যদি সরায় দাও, দেন আবার সে কি করবে, আগের পজিশনে ফেরত চলে আসবে। বুঝতে পারছো? তো তাহলে এইটা ছিল আমাদের ইলাস্টিক ডিফরমেশন। প্লাস্টিক ডিফরমেশনের ব্যাপারটা কি ছিল বলতে পারবা রিক্তি? হোয়াট ইজ প্লাস্টিক ডিফরমেশন? রিক্তি শুনতেছো? আচ্ছা, বলছি যে প্লাস্টিক ডিফরমেশন কি, ও লেভেলসে পড়ছিল না প্লাস্টিক ডিফরমেশন? সো প্লাস্টিক ডিফরমেশন কি ওই জিনিস? যে ভাইয়া পার্মানেন্ট ডিফরমেশন হয় একটা শেপে, হ্যাঁ, সেটা আগের শেপে আর পার্মানেন্ট ব্যাক ডিফরমেশন। করবে না। ভেরি গুড। যে তুমি ফোর্স অ্যাপ্লাই করবে, এটা ডিফর্ম হবে ঠিকই, কিন্তু তুমি ওইটার ফোর্সটাকে সরায় ফেললেও সে পুরোপুরি কি করতে পারবে না, আগের পজিশনে ফেরত আসতে পারবে না, তার একটা পার্মানেন্ট ডিফরমেশন থাকবে, দ্যাট ইজ কল্ড প্লাস্টিক ডিফরমেশন। ভেরি গুড। আর আরেকটা টাইপ অফ ডিফরমেশন আর আরেকটা টাইপ অফ ম্যাটেরিয়াল বিহেভিয়ার তোমাদের পড়ার কথা, নাম শোনার কথা অ্যাটলিস্ট, যে ফ্র্যাকচার। যে কোন একটা অবজেক্টের উপর এত বেশি ফোর্স অ্যাপ্লাই করছে যে অবজেক্টটা কি হয়ে গেছে, ভেঙে গেছে। এটাকে আমরা ব্রেকিং ফোর্সও বলি, বা এটাকে আমরা বলি যে ম্যাটেরিয়ালটা কি হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। সো তখন ওখানের মধ্যে কি, ওই অবজেক্টের একটা সার্টেন জায়গায় সবগুলি বন্ড ওইরকম কি করে, ভেঙে যায়। ওকে, আচ্ছা। তো এখন এই যে আমাদের ইলাস্টিক ডিফরমেশন, প্লাস্টিক ডিফরমেশন, এইসব ব্যাপারগুলো হয়, আমরা কি বলি, ফার্স্টে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল কি দেখায়, সে ইলাস্টিক ডিফরমেশন দেখায়, যে তুমি ফোর্স অ্যাপ্লাই করো, ডিফর্ম হয়, ফোর্স ছেড়ে দাও, সে কি করে, আগের পজিশনে ফেরত চলে আসে। কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স এর বেশি ফোর্স যদি তুমি অ্যাপ্লাই করো, তখন যায় সে কি করে, তখন তুমি তাকে রিলিজ করে দিলেও সে পুরোপুরি আগের পজিশনে ফেরত আসতে পারে না। এখন এই জিনিসগুলোর অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন গুলা কিভাবে কিভাবে বলা যায়, তো ওই জিনিসগুলো আমরা ফার্স্টে দেখবো এখন। এগুলো ও লেভেলস অল্প অল্প আমরা ডিসকাস করছিলাম। এ লেভেলস যদিও আমাদের এটা একদম স্পেসিফিক্যালি সিলেবাসে নাই যে এটা বুঝতেই হবে এটা কেন হয়, কেন হইতেছে, ইলাস্টিক ডিফরমেশন কখন হবে, প্লাস্টিক ডিফরমেশন কখন হবে, বাট তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আর একটা লজিক্যাল একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য এটা বলতেছি। ওকে, তো সাপোজ তোমার ফার্স্টে এইরকম লেন্থের, যে এতটুকু থিক এন্ড এতটুকু লং একটা কি আছে, ওয়্যার আছে। আর এখানের মধ্যে বেসিক্যালি এটার ভিতরে তোমার পার্টিকেল গুলি আছে, এন্ড এই যে লাইন গুলা যে ড্র করতেছি, এই লাইন গুলা কি, দিস লাইনস আর বন্ডস। ঠিক আছে, বন্ড ক্রিয়েট করে রাখে না, কেমিক্যাল বন্ড ক্রিয়েট করে রাখে তারা, তো এরকম এগুলো হলো বন্ড।
আচ্ছা, তো এখন নরমালি এই ম্যাটেরিয়ালটা এতটুকু লম্বা, ঠিক আছে? নরমালি এই ম্যাটেরিয়ালটার লেন্থ হলো এতটুকু। দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল। এখন তুমি যদি এই ম্যাটেরিয়ালের উপর টেনশন ফোর্স অ্যাপ্লাই করো, লাবিবা, টেনশন ফোর্স মানে কি? টেনশন ফোর্স কি করে? কোন একটা জিনিসকে টেনে লম্বা করে নাকি চাপ দিয়ে ছোট বানায় দেয়? টেনশন ফোর্স কি করে? একটা অবজেক্টকে টেনে লম্বা বানায় নাকি চাপ দিয়ে এটাকে ছোট করে দেয়? দুইটাই করে না? টেনে লম্বা করে দেয়, তাই না? তো তাহলে টেনশন ফোর্সটা কি? যে দুই পাশ দিয়ে তুমি এরকম ফোর্স অ্যাপ্লাই করলে এটাকে টেনে এটা কি হবে? এটা আরো ইলংগেট হবে, লম্বা হবে। তো তাহলে whenever টেনশন ফোর্স ইজ অ্যাপ্লাইড, যে মনে করো এখন তুমি কি করলা, তার উপরে আর ভাই চাপ দিয়ে ছোট করলে কি হবে? কম্প্রেসিভ ফোর্স। টেনশন হলো এক্সটেন্ডিং ফোর্স আর কম্প্রেশন হলো শ্রিঙ্কিং ফোর্স অর শর্টেনিং, যে ওটার লেন্থটাকে ছোট বানায় দিবে আর কি। তো এখন এখানের মধ্যে কি হয়, তুমি যদি টেনশন ফোর্স অ্যাপ্লাই করো, এই যে ম্যাটেরিয়ালটা এরকম লম্বা হবে না? এখন এই যে ম্যাটেরিয়ালটা লম্বা হয়, why it actually does that? because এই যে ম্যাটেরিয়ালটাকে তুমি টানতেছো, সো তাহলে সে লম্বা হবে, কিন্তু সে কি করতে চাবে? ম্যাটেরিয়ালটা তার শেপটাকে ধরে রাখার ট্রাই করবে। সো এখানের মধ্যে কি হয়, এখানের মধ্যে তোমার এই বন্ড গুলা স্ট্রেচ হয়ে যায়, বুঝতে পারছো? এই বন্ড গুলা কি হইতেছে, একটু আগে বন্ড গুলো অনেক কাছাকাছি ছিল না, আর বন্ডের লেন্থটা অনেক শর্ট ছিল না? তো এখন তো যখন নাকি তুমি কি করলা, টেনশন ফোর্স অ্যাপ্লাই করলে, এখন বন্ড গুলা কি হয়ে যাইতেছে? এক্সটেন্ড হয়ে যাইতেছে। যে বন্ড গুলা যতক্ষণ পর্যন্ত পারবে, বন্ড গুলার কি আছে, বন্ড গুলার একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্ট্রেংথ আছে, যে তারা এতটুকু ফোর্স পর্যন্ত অর এতটুকু লম্বা পর্যন্ত তারা কি হইতে পারে, এক্সটেন্ড হইতে পারে, অর এতটুকু ফোর্স পর্যন্ত তারা কি করতে পারে, উইথস্ট্যান্ড করতে পারে। এর থেকে যদি তুমি কি করো, বেশি ফোর্স অ্যাপ্লাই করো, তখন কি হয়ে যাবে, বন্ড ভেঙে যাবে। যে তোমরা কেমিস্ট্রিতে এই জিনিসটা পড়ছো না, যে বন্ড ব্রেকিং এর সময় তোমার এনার্জি দিতে হয়, আর বন্ড মেকিং এর সময় তখন কি করবে, বন্ড ক্রিয়েট করলে পরে তখন এনার্জি কি করে, রিলিজ করে। তো তাহলে এখানের মধ্যে তোমরা দুইটা জিনিস পড়ছিলা, এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন। বন্ড ব্রেকিং কেমন টাইপের রিঅ্যাকশন? এন্ডোথার্মিক। যে তোমার এখানের মধ্যে এনার্জি দিতে হচ্ছে, তাই না? আর বন্ড মেকিং যখন নাকি বন্ড ক্রিয়েট করবে, তখন কি করবে, এই সময় তখন এনার্জি রিলিজ করবে। তো তখন দিস ইজ কল্ড এক্সোথার্মিক রিঅ্যাকশন। সো এই রিলেটেড আমরা একটু পরে কথা বলবো, এখানের মধ্যে দেখতে পারবা যে অ্যাকচুয়ালি কি হইতেছে। আচ্ছা, তো তাহলে যেটা বললাম, যে তুমি এখন কি করছো, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছো, যে 2m থেকে এরকম একটা অবজেক্টকে টেনে লম্বা করার ট্রাই করতেছো। তো কোন একটা অবজেক্টকে এরকম টেনে লম্বা করার ট্রাই করলে পরে যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করি, ফোর্সটার নাম কি, টেনশন ফোর্স। আর এই টেনশন ফোর্স অ্যাপ্লাই করলে একটা অবজেক্ট কি করে, এক্সটেন্ড করে, যে লম্বা হয়। ওকে, এখন আমরা যদি এই অবজেক্টটাকে আরো টেনে লম্বা করতে চাই, যে আরো যদি ফোর্স অ্যাপ্লাই করি, তো তখন কি হবে, সে আরো লম্বা হবে। এখন তার উপরে আরো টেনশন ফোর্স অ্যাপ্লাই করলাম, এখন সে কি হবে, আরো লম্বা হবে।
আচ্ছা, কিন্তু প্রত্যেকটা জিনিসের তো একটা লিমিট আছে যে ম্যাক্সিমাম এতটুকু ফোর্স পর্যন্ত সে উইথস্ট্যান্ড করতে পারবে, আর কোন একটা বন্ড ম্যাক্সিমাম এতটুকু লেন্থ পর্যন্ত কি করতে পারবে, এক্সটেন্ড করতে পারবে। এর থেকে বেশি যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি তো তখন কি হবে, the bond will no longer be able to withstand the force, তো তখন বন্ডটা কি হবে, ভেঙে যাবে। বাট বিফোর দ্যাট এখানের মধ্যে খেয়াল করো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। ফার্স্টে তোমার এই যে অবজেক্টটার লেন্থ আছে এরকম, এই যে ফার্স্টে তোমার অবজেক্টটা এমন একটা সিচুয়েশনে আছে ওয়্যার তার উপরে এক্সট্রা কোনো ফোর্স অ্যাপ্লাই করা নাই, তো তাহলে সে তার রেগুলার ফর্মে আছে, সো তাহলে তার লেন্থ হলো এটা, সে নিজের মতো ভালো মতোই আছে। এখন তুমি কি করছো, তুমি এটাকে দুই পাশ দিয়ে এরকম ধরে টেনে লম্বা করা ট্রাই করতেছো, সো তাহলে যখন নাকি তুমি এটাকে লম্বা করলা কি হইতেছে, বন্ড গুলা এক্সটেন্ড হইতেছে, এন্ড বন্ডস, these bonds are actually behaving as springs, ঠিক আছে। এই বন্ড গুলা কি করতেছে, they are behaving as spring, যে তারা তুমি যখন নাকি একটা অবজেক্টকে যে টেনে যে লম্বা করবা তখন সে কি করবে, তার মধ্যে এনার্জিটাকে স্টোর করে রাখবে। and spring or any material that is extended or deformed, ওই ডিফর্মিং অবজেক্টের মধ্যে যে এনার্জি স্টোর থাকে ওই এনার্জিটাকে আমরা কি বলি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, ভেরি গুড। এখানে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি টার্মটা ইউজ করে, মাঝে মাঝে তুমি এই টার্মটাও দেখবা ইলাস্টিক স্ট্রেইন এনার্জি, ঠিক আছে। ইলাস্টিক স্ট্রেইন এনার্জি, স্ট্রেইন ব্যাপারটাকে এটা আমরা পরে আসবো, জাস্ট বললাম যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিকে ইলাস্টিক স্ট্রেইন এনার্জিও বলা হয়, তো এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব, জাস্ট নেম ড্রপ করে রাখলাম। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে তুমি বন্ড গুলাকে কি করলা, এক্সটেন্ড করে রাখছো, তো তখন the bonds have stored some sort of energy within them which is elastic strain energy. Now এখন পর্যন্ত কি কোনো বন্ড ভাঙছে, এখন পর্যন্ত কোনো বন্ড এখানের মধ্যে ভাঙে নাই। সো এখন তুমি যদি অবজেক্টটাকে এরকম সিচুয়েশনে, যে সেকেন্ড যে পজিশনটা আছে, যে এই যে পজিশনটা, এরকম একটা সিচুয়েশনে যদি অবজেক্টটাকে রিলিজ করে দাও, যে এতক্ষণ তুমি ফোর্স অ্যাপ্লাই করে রাখছিলা, এখন তুমি ফোর্সটাকে ছেড়ে দিলা, এখন ফোর্সটাকে ছেড়ে দিলে সে কি করবে, এখন ফোর্সটাকে ছেড়ে দিলে এই যে বন্ড গুলা তাদের নিজেদের মধ্যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি গুলা স্টোর করে রাখছিল, দে উইল ইউজ দিস ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি টু গো ব্যাক টু দেয়ার অরিজিনাল পজিশন, যে দে উইল ট্রাই টু গো ব্যাক টু দেয়ার অরিজিনাল স্টেট, যে ফোর্স অ্যাপ্লাই করার আগে যেরকম অবস্থায় ছিল সে কি করতে চাবে, ওরকম একটা পজিশনে ফেরত যাইতে চাবে। এন্ড ইট উইল বি এবল টু ডু দ্যাট, ওয়াই, বিকজ তুমি যতটুকু এনার্জি দিয়ে কি করছো, তাকে এক্সটেন্ড করছো, সে ততটুকু এনার্জি কি করে রাখছে, তার বন্ড গুলার মধ্যে স্টোর করে রাখছে। সো তাহলে whenever you will release the force or whenever you will take the force away, তো তখন সে কি করতে পারবে, সে তার স্টোরড এনার্জি ইউজ করে আবার আগের পজিশনে ফেরত চলে আসতে পারবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছি সাইমা? আচ্ছা, সো এরপরে এখন আমরা যদি নিচের সিচুয়েশনটার মধ্যে যাই, নিচের সিচুয়েশনের মধ্যেও কি, এইখানের মধ্যেও আমরা আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করছি, বাট ইয়েট ফোর্স অ্যাপ্লাই করছে বেশি, তো তাহলে এক্সটেন্ডও হয়েছে বেশি, ভালো কথা, বন্ড গুলো আরো এক্সটেন্ড হয়েছে, কিন্তু এখনো কি কোনো বন্ড ভাঙছে, টিল নাও অল দা বন্ডস আর ইনট্যাক্ট, সো তাহলে সবগুলি বন্ডের মধ্যে কি করা আছে, যতটুকু ফোর্স দিয়ে তাদেরকে এক্সটেন্ড করা হয়েছে বা বন্ড গুলাকে ইলংগেট করা হয়েছে, ওই এনার্জিটুকু কি করা আছে, বন্ড গুলার মধ্যে স্টোর করা আছে। তো তাহলে ওই বন্ড গুলো ওই এনার্জিটাকে স্টোর করে রাখছে তার ভিতরে। এখন তুমি যদি এই সিচুয়েশনে অবজেক্টটাকে রিলিজ করে দাও, স্টিল ইট উইল বি এবল টু গো ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন, যে ইনিশিয়ালি আনডিফর্মড যেই পজিশনটা ছিল ওরকম একটা জায়গায় সে কি করতে পারবে, আবার ফেরত যাইতে পারবে। ওয়াই, বিকজ স্টিল অল দা বন্ডস আর ইনট্যাক্ট, কোনো বন্ডই কি হয় নাই, ভাঙে নাই। তো তাহলে সবগুলি বন্ড কি করে রাখছে, তাদের এনার্জিটাকে জাস্ট একটা সিম্পল ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি অর ইলাস্টিক স্ট্রেইন এনার্জির ফর্মে স্টোর করে রাখছে। এখন যদি আমরা আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করি, হোয়াট উইল হ্যাপেন,
আরো ফোর্স অ্যাপ্লাই করলে এটা আরো লম্বা হবে, তাই না? আচ্ছা, সো এখন এই সিচুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি দেখো তো, উপরের সিচুয়েশন আর নিচের সিচুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি? এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি আরো বেশি, এন্ড এখন এখানের মধ্যে দেখা যাইতেছে দুইটা বন্ড, হ্যাঁ, দুইটা বন্ড কি হয়ে গেছে এখানের মধ্যে ছিঁড়ে গেছে, আর দুইটা বন্ড এখানে ভেঙে গেছে। এখন আমরা একটু আগে একটা ব্যাপার স্পেসিফিক্যালি বলে আসছিলাম যে যখন নাকি বন্ড ভাঙবে তখন কি হবে, ইট উইল বি অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন, যে আমাদের এনার্জি কি করতে হবে, দিতে হবে সিস্টেমের মধ্যে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার, খেয়াল করো ব্যাপারটা কি হচ্ছে। এই যে বন্ড দুইটা ভাঙছে, এই বন্ড দুইটা কি করতেছিল, এই বন্ড দুইটা ফার্স্টে সিচুয়েশন 3 পর্যন্ত, এই যে দিস ইজ সিচুয়েশন 1, এনার্জি হোল্ড করে রাখছিল। হ্যাঁ এনার্জি হোল্ড করে রাখতেছিল, ভেরি গুড। সো তাহলে সিচুয়েশন 1, সিচুয়েশন 2, সিচুয়েশন 3, দিস ইজ সিচুয়েশন 4। তো এখন সিচুয়েশন 3 পর্যন্ত, হ্যাঁ সাইডের গুলাও ভাঙতে পারে, বুঝছো মারিয়া, সাইডের গুলাও ভাঙতে পারে। আমি এটা দেখাইতেছি বিকজ ফর আ স্পেসিফিক রিজন, যে আমি একটা টার্ম এখানের মধ্যে ইন্ট্রোডিউস করব এর জন্য। সাইডের গুলাও ভাঙতে পারবো, ওগুলা প্রবলেম না, সাইডের গুলাও ভাঙতে পারে, বুঝছো। আমি জাস্ট এখানে এই এক্সাম্পলের জন্য এরকম ড্র করছি, ওকে। আচ্ছা, সো তাহলে এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম, যে এই যে বন্ড গুলা ভাঙলো, এই বন্ড গুলার মধ্যে কি ছিল, এই বন্ড গুলার মধ্যে তো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করা ছিল, ওকে। এই বন্ড গুলার মধ্যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করা ছিল, যেটা কি করার কথা, ম্যাটেরিয়ালটাকে তার ফোর্স থেকে, যে এক্সটেন্ডিং ফোর্স যেটা দিয়ে রাখছিলাম তার উপরে, ওই ফোর্সটাকে যদি সরায় ফেলি, সে আবার কি করতো, আগের পজিশনে ফেরত চলে আসতো ইউজিং দ্যাট এনার্জি। কিন্তু এই যে এখন আমরা এটাকে এক্সটেন্ড করতে 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 এত বেশি এক্সটেন্ড করে ফেলছি যে সে আর কি করতে পারে নাই, এই ফোর্সটাকে, এত বেশি ফোর্সকে সে আর উইথস্ট্যান্ড করতে পারে নাই। সো হোয়াট হ্যাপেন, এই বন্ডটা ভেঙে গেছে। এই বন্ডটা ভেঙে গেলে সে কি আর তার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি যতটুকু স্টোর করে রাখছিল ওটাকে আমাদেরকে ফেরত দিয়ে যাবে? ওটা তো ফেরত দিয়ে যাবে না। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড টু দ্য ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি দ্যাট ওয়াজ স্টোরড ইন দ্য বন্ড? The elastic potential energy was used up to break the bonds. যে বন্ড ভাঙার জন্য আমাদের এনার্জি দিতে হবে না, তো তাহলে কি হয়েছে, এই যে বন্ডটা ভেঙে গেল আর বন্ড গুলি ভেঙে গেল, একটাও বন্ড ভেঙে দেখাইতে পারতাম, দুইটা এখানের মধ্যে দেখাইছে, যেটা বললাম যে ফর স্পেসিফিক রিজন, যে এখানে একটা টার্ম আমরা ইন্ট্রোডিউস করব এর জন্য। সো কি বলতেছিলাম, বলতেছিলাম যে এতক্ষণ পর্যন্ত বন্ড গুলি কোনগুলাই ভাঙে নাই, তো তাহলে সবগুলা বন্ডের ভিতরে যেই ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করা ছিল, ম্যাটেরিয়ালটাকে রিলিজ করে দেওয়ার পর সে কি করতে পারতেছিল, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটাকে ইউজ করে আবার সে আগের পজিশনে ফেরত চলে আসতে পারতেছিল। কিন্তু এখনের জন্য প্রবলেমটা কি হয়েছে, এখনের জন্য প্রবলেমটা হয়েছে যে the elastic potential energy that were stored in the bonds, ওই বন্ডের এনার্জি গুলা কি হয়ে গেছে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি গুলা আর আমরা ফেরত পাবো না, বিকজ ওই এনার্জিটা কিসে খরচ হয়ে গেছে, the energy was used up to break the bonds. সো তাহলে এই যে বন্ড ব্রেকিং এ যদি আচ্ছা আমাদের, এখানে তো পার্মানেন্টলি ডিফর্মড হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ ওইটাই বলবো, পার্মানেন্টলি ডিফর্ম কেন হয়েছে ওইটাই বলতেছে, এটার এক্সপ্লেনেশনে এটা এক্সপ্লেন করতেছে, ঠিক আছে। তো কি বললাম, যে এই ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা তো আমাদের দরকার ছিল কিসের জন্য, যে যদি আমরা ম্যাটেরিয়ালটাকে ফোর্স যেটা অ্যাপ্লাই করে রাখছিলাম ওখান থেকে রিলিজ করে দেই, সে যেন কি করতে পারে, আগের পজিশনে ফেরত চলে আসতে পারে। কিন্তু এই যে ম্যাটেরিয়ালের ভিতরে বন্ড একটা ভেঙে গেল বা বন্ড দুইটা ভেঙে গেল, তো এখন এই স্টোরড ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, ভাঙ্গা বন্ড গুলার মধ্যেও তো আগে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করা ছিল, কিন্তু এই এনার্জিটা তো এখন আর আমরা কি পাবো না, ব্যাক পাবো না, বিকজ দিস এনার্জি হ্যাজ বিন ইউজড আপ টু ব্রেক দ্য বন্ডস। তো তাহলে এখন যদি এই যে বন্ড গুলা ভাঙার পরে, ওকে, আফটার ব্রেকিং দ্য বন্ডস অর আফটার ব্রেকিং ওয়ান বন্ড,
জাস্ট একটা বন্ড ভাঙলে পরেও তুমি যদি ম্যাটেরিয়ালটাকে রিলিজ করো, এখন কি হবে? তুমি যদি ম্যাটেরিয়ালটাকে রিলিজ করো, সে কি পুরোপুরি আগের পজিশনে ফেরত আসতে পারবে? সে কিন্তু ফুললি আগের পজিশনে ফেরত আসতে পারবে না। একটু হইলেও সে কি হবে? আগের থেকে ইলংগেটেড একটা অবস্থায় থাকবে। কেন? বিকজ in order to go back to its original shape or in order to go back to its original length, তার কি করা লাগতো? It had to use up or it had to use all the elastic potential energy that was stored in the bonds. কিন্তু সব ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি এখন তো আর ব্যাক পাওয়ার কোনো ওয়ে নাই। কেন ব্যাক পাওয়ার কোনো ওয়ে নাই? বিকজ ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি যেটা বন্ডগুলোর মধ্যে স্টোর করা ছিল, ইনট্যাক্ট বন্ডগুলোর মধ্যে, যে এই ইনট্যাক্ট যে বন্ডগুলো আছে তারা ঠিকই এনার্জি গুলাকে ব্যাক দিতে পারবে, কিন্তু এই যে দুইটা বন্ড আছে, এই দুইটা বন্ড কি করতে পারবে না। এই দুইটা বন্ড তো আর আমাদেরকে তাদের মধ্যে যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করা ছিল ওটা আমাদেরকে আর ফেরত দিতে পারবে না। তো তাহলে we don't have or the material don't have enough energy to go back to its original position. So তাহলে অরিজিনাল পজিশনে যাওয়ার আগেই it will use up all its energy. So তার মানে কি, সে পুরোপুরি আগের পজিশনে যেতে না পারলে সে কি থাকবে? পার্মানেন্টলি ডিফর্মড থাকবে। সো এই সময় আমরা এই ডিফরমেশনটাকে কি বলি? প্লাস্টিক ডিফরমেশন। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? ব্যাপারটা কি বললাম আসলে, যে কেন আমাদের প্লাস্টিক ডিফরমেশন হয়? আচ্ছা, এনার্জি যদি আমাদের কাছে না আসে, বন্ড ব্রেকে ইউজ হয়ে যায়, ওইটা তাহলে এনার্জি তো আর কনজার্ভ থাকলো না, কোথাও তো নাই হয়ে গেল। ওই কনজার্ভ থাকলো না, এনার্জি তো বন্ড ভাঙার জন্য ইউজ হয়েছে। হ্যাঁ, তো ওই এনার্জি তো আর কোনোভাবে মানে ফেরত আনা যাবে না। ওই এনার্জি আমাদের হিট এনার্জির তে কনভার্ট হয়ে গেছে বেসিক্যালি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে বন্ড ভাঙলে পরে তখন ওখানে আমাদের হিট এনার্জির ফর্মুলাটা কি হয়ে যাবে? বের হয়ে আসবে। যে তুমি এই জিনিসটা তো মনে হয় ও লেভেলসে তোমাদের ক্লাসে কি কলম ভেঙে দেখাইছিলাম? ও একটু গরম গরম থাকে। হ্যাঁ, তো ওই জিনিসটা যে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি যে এখানের মধ্যে কেন আমি মাঝখানের পোরশনটা বন্ড ভেঙে দেখাইছি। মারিয়া যে কোশ্চেনটা জিজ্ঞাসা করলো ওই জিনিসটার এখন আমরা অ্যানসারটা দেই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো যে এই জায়গার কি হয়ে গেছে? বন্ডটা ভেঙে গেছে, তাই তো? এখন ম্যাটেরিয়ালটা কি করবে? ম্যাটেরিয়ালটা এইরকম ডিফর্ম হয়ে যাবে, যে মাঝখানের জায়গাটা একটু চিকন হয়ে যায়। হ্যাঁ, মাঝখানের জায়গাটা এরকম চিকন হয়ে যায়। এন্ড এই ডিফরমেশনটাকে আমরা একটা নাম দেই, এটাকে আমরা বলি, সরি, এটাকে আমরা বলি হলো নেকিং। ঠিক আছে, যে আমাদের গলা কি থাকে, আমাদের মুখ আর আমাদের শোল্ডার থেকে গলাটা একটু চিকন থাকে না? সো তাহলে এই পোরশনটাকে এর জন্য আমরা কি বলি? নেকিং বলি। যে এই জায়গাটা কি অন্য উপরের আর নিচের পার্টের থেকে থিনার। তো এই নেকিং এই পোরশনটা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের সবচেয়ে ইজিলি কোন একটা ম্যাটেরিয়ালকে ভাঙার জন্য আমরা কি করব? ওই জায়গার থিকনেসটা আর ওই জায়গার ক্রস সেকশনাল এরিয়াটা যত ছোট থাকে ওইটাকে তত ইজিলি ভাঙা যায়। এন্ড এই ম্যাটেরিয়ালটা কেন মাঝখান দিয়ে এরকম ভাঙে, এই ব্যাপারগুলা খুবই ইন্টারেস্টিং, কতগুলো এক্সপ্লেনেশন আছে, কিন্তু এইগুলো অনেকগুলোই তোমাদের সিলেবাসের স্কোপের বাইরে, যে এটা একটু আনফরচুনেট। ওকে, আনফরচুনেট না, কয় জায়গা দিয়ে তোমাদের নিজেদেরকে লাকিও কনসিডার করতে পারো, বিকজ ম্যাথ গুলো অনেক বেশি উইয়ার্ড, বুঝছো? যে এই নেকিংটা এরকম কেন স্পেসিফিক্যালি এরকম মিডল পোরশনটাতেই হয় বেশিরভাগ সময়, এই ব্যাপারগুলা আসলে ক্যালকুলেশন খুবই অন্যরকম, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মিলে অনেক মাথা নষ্ট অবস্থা, বুঝছো? তো এখন এইখানের জন্য তোমাদের বেসিক্যালি যা জানতে হবে কি জিনিস, যে এই জায়গাটার মধ্যে ম্যাটেরিয়ালটা বন্ড যদি ভেঙে যায়, আচ্ছা, দিস থিংস আর জাস্ট লাইক দ্য ওয়ে উই ইউজড। হ্যাঁ, ওইটাই সুভাষিস, এর জন্য বলতেছিলাম যে কলম ভেঙে যে তোমাদের ক্লাসে আমি এক্সাম্পল দেখাইছিলাম,
এরকম সেম ওয়েতে যে যখন নাকি তুমি কি করবা, একটা প্লাস্টিক পেন, এরকম ম্যাটাডোর পেন নিয়ে নরমালি তুমি এটাকে মোচড়ায় মোচড়ায় যখন নাকি এটাকে ভেঙে ফেলবা, দেখবা যে কি হবে, মাঝখানের পোর্শনটা ওরকম মনে করো তুমি অরেঞ্জ কালারের অর গ্রিন কালারের অর রেড কালারের ব্লু কালারের যেরকম কালারেরই হোক, তুমি একটা পেন নিলা, ম্যাটাডোর পেন প্লাস্টিকের। এখন তুমি এটাকে এরকম রিঙ্গিং করে করে তুমি এটাকে ভাঙার ট্রাই করতেছো। ইউ উইল সি দ্যাট মাঝখানের পোর্শনে কালারটা কি হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, যে সাদা হয়ে যায়। এন্ড মাঝখানের পোর্শনটা হাত দিয়ে দেখবা যে ওই পোর্শনটা গরম থাকে, তাই না এসাস? হ্যাঁ দেখছি। তো তাহলে এই যে ভাই। মাঝখানের পোর্শনটা গরম হয়, হোয়াট ইজ দ্য রিজন? এই যে বন্ড গুলা ভাঙলে পরে তখন ওখানের মধ্যে কি হবে, বন্ড গুলা ভাঙলে পরে হিট ওখানের মধ্যে রিলিজ হয়, এন্ড ওই পজিশনটা কি হয়ে যাবে, একটু রিলেটিভলি গরম হয়ে যাবে, এন্ড ইভেন্চুয়ালি ম্যাটেরিয়ালটা দেখবা আর কলমটা দেখবা যে ওই জায়গা দিয়ে ভাঙে। বুঝতে পারছো? সো তাহলে এই ব্যাপারটুকু, এইগুলো অ্যাকচুয়ালি নেকিং এর এই পোর্শনটুকু তোমাদের স্পেসিফিক্যালি সিলেবাসের মধ্যে ইনক্লুড করা নাই, জাস্ট এখানের মধ্যে বলে রাখলাম যে ম্যাটেরিয়াল গুলোর বিহেভিয়ার এমন কেন হয়। এইটা অ্যাকচুয়ালি আমি শুধু বুঝাইছি কোন রিজনে এই বন্ডের এক্সটেনশন আর স্ট্রেচিং এই ব্যাপারগুলো তোমাদেরকে এক্সপ্লেন করছে শুধু এই সোল পারপাসে, যেন তোমাদের ইলাস্টিক এন্ড প্লাস্টিক ডিফরমেশনের আইডিয়াটা ক্লিয়ার হয়। ওকে, ইলাস্টিক ডিফরমেশন কখন হবে, যে যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করলা, এক্সটেন্ড হইছে, ছেড়ে দিলে আগের পজিশনে ফেরত চলে আসছে। প্লাস্টিক ডিফরমেশনে তুমি এক্সটেন্ড করলা কিন্তু ছেড়ে দিলে পরে আগের পজিশনে আসে না। তো তাহলে এক্সপ্লেনেশনটা কি? দিস ইজ দ্য এক্সপ্লেনেশন, যে বন্ড ব্রেকিং এন্ড নট ব্রেকিং, দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। বন্ড ব্রেক করে ফেললে হোয়াট উইল হ্যাপেন, ইট উইল নো লঙ্গার বি এবল টু গো ব্যাক টু ইটস অরিজিনাল শেপ অর পজিশন। কিন্তু বন্ড যদি সবগুলা ইনট্যাক্ট থাকে, সো তাহলে অল দ্য এনার্জি উইল বি স্টোরড ইন দ্য ফর্ম অফ ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি অর ইলাস্টিক স্ট্রেইন এনার্জি। তো তাহলে এই ম্যাটেরিয়াল থেকে রিলিজ করে দিলে পরে সে কি করতে পারবে, ইট উইল বি এবল টু গো ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন অর লেন্থ। এই ব্যাপারটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে ইলাস্টিক ডিফরমেশন আর প্লাস্টিক ডিফরমেশন কোনটা কি এন্ড কোনটা কখন হয়? কারো যদি কোনো কনফিউশন না থাকে, দেন আমরা এর পরের টপিকটার মধ্যে যাব, যে এখানের মধ্যে ফার্স্ট অফ অল তো আমরা ইলাস্টিক এন্ড প্লাস্টিক বিহেভিয়ার অর ইলাস্টিক এন্ড প্লাস্টিক ডিফরমেশন নিয়ে কথাবার্তা বলে রাখলাম। নাও ও লেভেলস এর একটা ছোট কনসেপ্ট কি ছিল, আর ও লেভেলস এর একটা ল আমরা পড়ছিলাম, which was হুকস ল। হুকস ল জিনিসটা কি ছিল একজন বলো তো? হোয়াট ডাজ হুকস ল স্টেট? হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। এটা হবে হলো extension of a elastic material would be directly proportional to the load added until the elastic limit is attained. ইলাস্টিক লিমিট শিখাইছে ও লেভেলস এ? limit of proportionality লিমিট অফ প্রপোর্শনালিটি, ঠিক আছে, অর প্রপোর্শনালিটি লিমিট যেটাই বলো। তো তাহলে ইলাস্টিক লিমিট না বলে এটাকে কি বলবা, লিমিট অফ প্রপোর্শনালিটি অর প্রপোর্শনালিটি লিমিট। তো তাহলে হুকস ল এর জিনিসটা আমরা এখানের মধ্যে লিখে ফেলি। হুকস ল এর জিনিসটা কি? ইট স্টেটস দ্যাট extension is directly proportional to force applied provided
limit of proportionality is not exceeded. এখন লিমিট অফ প্রপোর্শনালিটির ব্যাপারটা কি এটা আমরা বলবো, কিন্তু এখানে অনেক জনেরই এ লেভেলসে ওঠার পরে আরো কয়টা কনফিউশন অ্যারাইজ করা শুরু করে, কোন গ্রাফটা কারেক্ট। হ্যাঁ, অনেকজনই এটা নিয়ে কনফিউজ থাকে। ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফটা লজিক্যাল নাকি এক্সটেনশন ভার্সেস ফোর্স গ্রাফটা লজিক্যাল, এটা নিয়ে অনেক টাইপের আর্গুমেন্ট হয়। তোমাদের যে একটা কাজ, তোমাদের কাজ কি থাকবে, তোমাদের কাজ থাকবে এটা ডিটারমাইন করা যে কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট। এটার অ্যান্সার আমি সানডেতে দিব, এটা এখন দিব না। এটা জাস্ট তোমাদের জন্য একটা কোয়েশ্চেন যে ওকে। সো এই দুইটা গ্রাফ যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ আঁকা লজিক্যাল অর এক্সটেনশন ভার্সেস ফোর্স গ্রাফটা আঁকা লজিক্যাল, কোনটা অ্যাকচুয়ালি আমাদের ঠিক গ্রাফ, এইটা নিয়ে তোমরা সানডেতে এক্সপ্লেইন করবা, বুঝতে পারছো? তো এখন এই জিনিসটা আমরা একটা কোয়েশ্চেন রেখে দিলাম। নাও আমরা হুকস ল থেকে এখানে মধ্যে দেখতে থাকি যে হুকস ল কি বলে, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন। এক্সটেনশনটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্স অ্যাক্সিসে, ওইটাই তুমি তোমার লজিক ওয়াইজ ওরকম সেট করবা, ঠিক আছে সিয়াম? তুমি তোমার লজিক ওয়াইজ ওরকম সেট করবা যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট, কোন সিচুয়েশনে কেমন কি হচ্ছে, এই ব্যাপারটাই তুমি খাতায় লিখে দেন ছবি পাঠাবা বিফোর সানডে, যে দেখবো যে কার এক্সপ্লেনেশন কেমন, বুঝতে পারছো? তো এখন যে ব্যাপারটা বলতেছিলাম খেয়াল করো যে এক্সটেনশনটাকে আমরা এমন ওয়েতে রিপ্রেজেন্ট করব কি, ডেল্টা এক্স, তো ডেল্টা দিয়ে হলো চেঞ্জ ইন এন্ড এক্স দিয়ে হলো লেন্থ, তো তাহলে ডেল্টা এক্স হলো চেঞ্জ ইন লেন্থ। তো তাহলে চেঞ্জ ইন লেন্থ ব্যাপারটা খুবই সিম্পল একটা জিনিস যে আমরা এক্সটেনশনের জন্য এটাকে ইউজ করতে পারি, কম্প্রেশনের জন্য এটাকে ইউজ করতে পারি, যে জাস্ট আমরা লেন্থের চেঞ্জ নিতেছি, যে ফাইনাল এন্ড ইনিশিয়াল লেন্থের মধ্যে যেই ডিফারেন্সটা ওইটা নিচ্ছি। ওকে, তো তাহলে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন, এক্সটেনশনকে ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা লিখে রাখি, দিস ইজ এক্সটেনশন এন্ড দিস ইজ ফোর্স। এখন আমাদের রুলটা কি, যদি আমরা প্রপোর্শনালিটি সাইন সরাইতে চাই তো কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় না? সো তাহলে এই যে ফোর্স প্রপোর্শনাল টু এক্সটেনশন, তো এখন আমরা যদি প্রপোর্শনালিটি সাইনটা সরাই, we will have to introduce a constant, and in this case the constant is k. This k has many names, বেশিরভাগ সময় এটাকে বলা হয় stiffness constant or spring constant. এখন এখানের মধ্যে দেখে যে তোমরা ইউনিট কেমন কি বুঝো, এটাকে বলবা নাবিল, বলো তো যে এই কে এর ইউনিটটা কি হইতে পারে?
what is the unit of K? কেয়ার ইউনিট আচ্ছা নিউটন পার সেন্টিমিটার তো লেন্থের এসআই ইউনিট কি মিটার না, তো তাহলে নিউটন পার ও মিটার। আচ্ছা হ্যাঁ নিউটন পার মিটার মিটার হ্যাঁ তো তাহলে নিউটন পার মিটার, ভেরি গুড। তো তাহলে K is the stiffness constant or spring constant which has a unit of Newton per meter. কেন এটা নাবিল বলছে সবাইকে বুঝতে পারছো কেন? বিকজ K টাকে যদি সাবজেক্ট করো K ইকুয়াল টু কি হবে? ফোর্স বাই এক্সটেনশন। সো এখন ফোর্স ডিভাইডেড বাই এক্সটেনশন যদি করো মানে উপরে হলো নিউটন আর নিচে হলো মিটার, সো তাহলে ফাইনালি এটা কি আসে? নিউটন পার মিটার। ওকে, তো তাহলে K এর ইউনিটটা আসে হলো নিউটন পার মিটার। আচ্ছা, কেজি পার মিটার কিউব বলা যায় না? কি কেজি পার মিটার কিউব? এটা কেমনে হয়? বলা যায় নিউটন মানে তো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তো তাহলে তো হ্যাঁ এটা মিটার মিটার কাটাকাটি গেলে পরে কেজি পার সেকেন্ড স্কয়ার বলা যায়, যদি এটাকে তুমি তার কি করো বেস ইউনিটে নিয়ে যাও। হ্যাঁ 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 ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এটা হলো আমাদের স্প্রিং কনস্ট্যান্ট অর স্টিফনেস কনস্ট্যান্ট যেটা বললাম। তো এখন আমরা যদি একটা ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফ আঁকি, ওকে, if we sketch or if we plot a force versus extension graph, আচ্ছা তোমাদের সানডের কাজের একটা হিন্ট দিয়ে দেই, অ্যাকচুয়ালি দুইটা গ্রাফই কারেক্ট, বুঝছো? ফোর্স ভার্সাস এক্সটেনশনেরও লজিক আছে, এক্সটেনশন ভার্সাস ফোর্স গ্রাফ আঁকারও লজিক আছে। তো তাহলে তোমাদের যে কাজ করতে হবে দুইটার জন্য লজিক খুঁজে বের করতে হবে যে ফোর্স ভার্সাস এক্সটেনশন কখন লজিক্যাল, এক্সটেনশন ভার্সাস ফোর্স কখন লজিক্যাল। ঠিক আছে, আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিটের কম টাইম আছে, তোমরা নেক্সট জয়েন করে ফেলো। আচ্ছা, তো তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফ, এক্সটেনশন ভার্সাস ফোর্স গ্রাফ দোনোটাই লজিক্যাল, এন্ড কোন সময় কোনটা আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল আর কোন সময় কোনটা লজিক দিয়ে আমরা এস্টাবলিশ করতে পারি, এই ব্যাপারগুলোই তোমরা ইনভেস্টিগেট করবা উইদিন দ্য উইকেন্ড। আর কালকে তো আমাদের ক্লাস আছে, মনে আছে? কালকে কিন্তু আমাদের 3টা থেকে 6টা হ্যাঁ ভাই মনে আছে পাওয়ারের যেই কোশ্চেন পেপার এক্সট্রাক্ট দেওয়া হয়েছে তোমাদেরকে ওইটা রিলেটেড আমরা প্রবলেম সলভিং ক্লাস করব 3টা থেকে 6টা। ওকে, 3টা থেকে 6টা ছিল না টাইমিং নাবিল? হ্যাঁ ভাইয়া সো এখন যে জিনিসটা বলতেছিলাম যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট, হ্যাঁ, ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে ওই জিনিসটা এখন আমরা এখানের মধ্যে থেকে দেখব। যে ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো F is equal to K delta X. Now comparing it with the equation of a straight line, equation of a straight line is y equal to mx plus c. এখন এখানে f equal to k delta x, এই ইকুয়েশনে কি প্লাস কোনো কিছু আছে? প্লাস কোনো কিছু নাই, সো তাহলে প্লাস কিছু নাই মানে কি প্লাস কত আছে? 0। So what does that mean? The graph will pass through the origin. বুঝতে পারছো যে কোনো ফোর্স দেও নাই মানে কি কোনো এক্সটেনশনও হবে না, তো তাহলে ফোর্স 0 মানে এক্সটেনশনও 0, so that means the graph will pass through the origin. তো এখন আমরা এখানের মধ্যে কি করব যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, কোন গ্রাফের এরিয়া কি দেয়, এটা আমরা এরকম একটা স্ট্রেট লাইন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে গ্রেডিয়েন্টের ব্যাপারটা অনেক ইজিলি কি করতে পারি? ডিটারমাইন করতে পারি। So what can we do over here?
y ইন্টারসেপ্ট c টা কি y ইকুয়াল টু mx প্লাস c, এটা যে একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে তোমার what is this c, c is the y intercept। তো এখন y intercept 0 মানে কি, y intercept 0 মানে হলো the graph passes through the origin। ওকে, তো তাহলে c এর ভ্যালু হলো 0। এখন x axis এ আমরা কি স্কেচ করতেছি, আর x axis এ কি প্লট করতেছি, we are plotting extension in the x axis and we are plotting force on the y axis। তো y axis এ ফোর্স আর x axis এ যদি এক্সটেনশন স্কেচ করি বা প্লট করি, তো তাহলে আমরা কি বলি, এই যে y ইকুয়াল টু mx প্লাস c। তো এখন এখানে m টা কি, m ইজ দ্য গ্রেডিয়েন্ট, তাই না? যে x axis এ যেটা আমরা ড্র করি ওইটার কোএফিশিয়েন্ট যেটা থাকে, ওই কোএফিশিয়েন্টটাকে আমরা কি বলি, গ্রেডিয়েন্ট অফ দা স্ট্রেট লাইন অর গ্রেডিয়েন্ট অফ দা গ্রাফ। তো তাহলে এখানে আমাদের গ্রেডিয়েন্টটা কি হবে, Spring constant. স্প্রিং কনস্ট্যান্ট অর স্টিফনেস কনস্ট্যান্ট। ভেরি গুড। তো তাহলে এখানের জন্য আমরা কি বলতে পারি, দ্য গ্রেডিয়েন্ট অফ আ ফোর্স এক্সটেনশন গ্রাফ gives us k। What is k? K is stiffness constant or spring constant and এটার ইউনিট কি, নিউটন পার মিটার। ওকে, তো তাহলে এই জিনিসটা আমরা ফার্স্ট অফ অল সেট আপ করে রাখলাম যে আমাদের ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে স্প্রিং কনস্ট্যান্ট দিবে অর স্টিফনেস কনস্ট্যান্ট দিবে। স্টিফনেস কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি আমাদের কিসের আইডিয়া দেয়, লাবিবা বলতে পারবা? কে এর ভ্যালু বেশি হওয়া মানে কি, কে এর ভ্যালু কম হওয়া মানে কি? K এর ভ্যালু বেশি হইলে তোমার একটা লার্জ এক্সটেনশনের জন্য বেশি ফোর্স দেওয়া লাগবে, ভেরি গুড। এন্ড K এর ভ্যালু কম হইলে তোমার যদি বেশি এক্সটেন্ড করতে চাও তোমার অল্প ফোর্সেই। এক্সিলেন্ট। সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমরা কি করতে পারতেছি, ম্যাটেরিয়ালের ফ্লেক্সিবিলিটি অর স্টিফনেস ব্যাপারটার একটা আইডিয়া পাচ্ছি, যে কে এর ভ্যালু যদি বেশি হয় তো তার মানে একটা অবজেক্টকে এক্সটেন্ড করা অনেক কষ্ট, যে তাকে টেনে অর তাকে কম্প্রেস করে এত ইজিলি কি করা যাবে না, ডিফর্ম করা যাবে না। তো তাহলে কে এর ভ্যালু বেশি মানে কি, দ্যাট অবজেক্ট ইজ ভেরি স্টিফ। স্টিফ মানে কি, সে তার অরিজিনাল পজিশনটাকে বা অরিজিনাল শেপটাকে চেঞ্জ করতে দিতে চায় না এত ইজিলি। আর কে এর ভ্যালু যদি কম হয় তো তাহলে কি, অল্প একটু ফোর্সে তুমি কি করতে পারবা, তাকে ইজিলি ডিফর্ম করে ফেলতে পারবা। সো দ্যাট মিন্স দ্য ম্যাটেরিয়াল ইজ ফ্লেক্সিবল। তো কে এর ভ্যালু কম মানে হলো ম্যাটেরিয়ালটা হলো ফ্লেক্সিবল, দ্যাট ইজ ইজিলি ডিফর্মেবল। আর কে এর ভ্যালু বেশি হওয়া মানে ইট ইজ ভেরি স্টিফ, মানে সে ইজিলি কি করতে পারবে না, আর ইজিলি কি করতে চাবে না, তার শেপটাকে বা তার পজিশনটাকে ডিফর্ম হইতে দিবে না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে কি বললাম? আচ্ছা, তো তাহলে এখন এখানের জন্য কি বললাম, যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কে এর ভ্যালু দিবে, and k is known as the stiffness constant or spring constant। এখন স্টিফনেস কনস্ট্যান্ট or spring constant এর সিগনিফিকেন্স কি, সিগনিফিকেন্স হলো স্টিফনেস কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি ম্যাটেরিয়ালটা তত বেশি স্টিফ, তত বেশি স্টিফ মানে ওই ম্যাটেরিয়ালটাকে ডিফর্ম করা তত কষ্ট। আর কে এর ভ্যালু কম হওয়া মানে কি, ম্যাটেরিয়ালটা অনেক বেশি ফ্লেক্সিবল, মানে অল্প একটু ফোর্সে সে কি করবে, অনেক ইজিলি ডিফর্ম হবে। ব্যাপারটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনেও বুঝাইতে পারি। কেমন ব্যাপারটা খেয়াল করো, এই যে গ্রেডিয়েন্ট যদি আমরা কম দেই, এই যে এই কেসে আমি শ্যালো একটা গ্রেডিয়েন্ট দিলাম, আর এইখানে স্টিপ একটা গ্রেডিয়েন্ট দিলাম। এখন দেখো ফর দ্য সেম ফোর্স, ওকে, যে আমি একটা স্পেসিফিক কোন একটা ফোর্স চুজ করি, যে আমি স্পেসিফিক এত ফোর্সের জন্য দেখব,
যে এই ফোর্সের জন্য কোন ম্যাটেরিয়াল কতটুকু এক্সটেন্ড করলো। এই গ্রিন ম্যাটেরিয়ালটা এক্সটেনশন করছে মাত্র এতটুকু, এই ব্লু ম্যাটেরিয়ালটা এতটুকু ফোর্সের জন্য এক্সটেনশন করছে এত বড়, আর ইয়াল্লাহ এই ফোর্স এত উপরে নিয়ে নিছি, এই সাদা লাইনটাকে তো এখন এক্সটেন্ড করে আরো উঁচাই নিতে হবে। আর এই হোয়াইট ম্যাটেরিয়ালটা এটা কি কে এর ভ্যালু অনেক কম, তো দেখো সেম অ্যামাউন্ট অফ ফোর্সে সে কত বড় একটা এক্সটেনশন দেখাইছে। তো তাহলে কে এর ভ্যালু আমাদেরকে কিসের আইডিয়া দিবে, একটা ম্যাটেরিয়াল কত বেশি ফ্লেক্সিবল আর কত বেশি স্টিফ এই ব্যাপারে একটা আইডিয়া দিবে। এটা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালের আইডিয়া না, অ্যাকচুয়ালি এটা কি করে ম্যাটেরিয়ালের ডাইমেনশনের উপরও ডিপেন্ড করে। আমরা নেক্সট ক্লাসে আরো বড় একটা টার্মের সাথে ইন্ট্রোডিউসড হব, দ্যাট ইজ ইয়াংস মডুলাস। ওকে, ইয়াং মডুলাস নামের একটা টার্ম আছে আর একটা প্রপার্টি আছে ম্যাটেরিয়ালের, দ্যাট ইজ দ্য ইন্ট্রিনসিক প্রপার্টি অফ আ ম্যাটেরিয়াল, যে এই ম্যাটেরিয়ালের শেপ অ্যাজ ইন টাফ এইভাবে করে বুঝায় না, বুঝছো সুভাষিস, টাফনেস এর ব্যাপারটা অন্যরকম। ওকে, টাফনেস এর আচ্ছা ডেফিনেশনটা অন্যরকম, এটার সাথে এইভাবে মিলাইতে পারবা না আর কি, বুঝতে পারছো? টাফনেস জিনিসটা অন্য একটা আচ্ছা ব্যাপার, যে টাফ একটা ম্যাটেরিয়াল অনেক বড় প্লাস্টিক ডিফরমেশন শো করবে এন্ড অনেক বড় ইমপ্যাক্ট ফোর্স সে উইথস্ট্যান্ড করতে পারে। এসব টাফ, স্টিফ এইসবের ডেফিনেশনস আগের স্পেসিফিকেশনে ছিল, তোমাদের স্পেসিফিকেশন এইসব বাদ ও দিয়ে দিছে, ঠিক আছে? ভাই, তাহলে যে টাফ আর স্টিফের মধ্যে ডিফারেন্সটা একটু মানে বলে দিবা, একটু মানে টাফ আর ক্লিয়ার স্টিফের মধ্যে কনফিউশন। ডিফারেন্স ওগুলো আমরা বলবো, ওগুলো আমরা ইয়াং মডুলাসের ওই টপিকগুলো পড়ার পর। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখন এখানের মধ্যে কি বললাম, যে একটা ম্যাটেরিয়াল কত বেশি আর কত কম স্টিফ হবে, আর একটা ম্যাটেরিয়াল কত বেশি আর কত কম ফ্লেক্সিবল হবে, এটা ডিপেন্ড করবে কে এর ভ্যালুর উপরে। বাট কে এর ভ্যালুর কয়টা লিমিটেশন আছে, যে ইট ডিপেন্ডস অন দা ম্যাটেরিয়াল ডাইমেনশন, যে লেন্থ এন্ড ক্রস সেকশনাল এরিয়ার উপর তার একটা ডিপেন্ডেন্সি আছে। তো ওইসব ব্যাপার নিয়ে আমরা পরে অ্যাড্রেস করব। অলরাইট, সো এখন আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। Elastic potential or strain energy basically। কি বলছিলাম, কোন একটা ম্যাটেরিয়ালকে ডিফর্ম করলে তার মধ্যে কি এনার্জি স্টোর করে রাখবে, সে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করে রাখবে। নাও হাউ টু ফাইন্ড দ্য ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ফ্রম ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ। ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের কি জিনিস থেকে আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা পাই? আচ্ছা, এখন এখানের জন্য খেয়াল করো যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি is actually obtained from, is actually calculated from area under force versus extension graph। বুঝছো, যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের এরিয়া আন্ডার দা গ্রাফ আমাদেরকে কি দিবে, the elastic potential energy stored in the material or in the deforming body। তো তাহলে এইটা শেপ, ওকে, যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের শেপ অলওয়েজ আমাদের কি থাকবে, এরকম ট্রায়াঙ্গুলার শেপের, যদি সে ইলাস্টিক ম্যাটেরিয়াল হয়। অর সে কি করবে, ইনইলাস্টিক ম্যাটেরিয়াল হলে লাইক ফর আ রাবার ব্যান্ড অর অ্যান ইলাস্টিক ব্যান্ড। একটা ইলাস্টিক ব্যান্ডের জন্য গ্রাফ দেখতে কেমন ছিল মনে আছে, ও লেভেলসে পড়ছিলা? একটা ইলাস্টিক ব্যান্ডের জন্য গ্রাফ দেখতে কেমন ছিল, এটা আমরা নিচে ড্র করি, দাঁড়াও। একটা সাপের মতন দেখা। হ্যাঁ, সাপের মতো।
এরকম টাইপের একটা শেপ ছিল। ওকে, এটা কিসের জন্য? ফর অ্যান অবজেক্ট দ্যাট ডাজ নট ওবে হুকস ল, আর যেই অবজেক্ট হুকস ল ওবে করে আর যেই ম্যাটেরিয়াল হুকস ল ওবে করে তার জন্য ফার্স্ট এর দিকে কি থাকে? অ্যাট লিস্ট ইনিশিয়ালি, দ্যাট ইজ বিফোর এক্সিডিং দ্য লিমিট অফ প্রপোর্শনালিটি, লাইনটা কি আসে? একটা স্ট্রেট লাইন আসে থ্রু দ্য অরিজিন। ওকে, তো এখন তাহলে এখানের জন্য আমরা কাজটা কি করব? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি কিভাবে ডিটারমাইন করতে হয়? দ্য এরিয়া আন্ডার force versus extension graph gives us elastic potential energy. Okay, force versus extension graph এর এরিয়া আমাদেরকে কি দিবে? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি দিবে। সো এইখানের জন্য ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বের করা একদম ইজি। হাউ? বিকজ দিস ইজ আ রেগুলার শেপ। হোয়াট ইজ দিস শেপ? দিস ইজ দ্য শেপ অফ আ ট্রায়াঙ্গেল। তো তাহলে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, যে এখানের মধ্যে এটাকে ইএল দিয়ে এরকম রিপ্রেজেন্ট করা হয় যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বুঝাইতে, ইজ ইকুয়াল টু কি হবে? এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। ফর্মুলা কি? হাফ ইনটু বেস ইনটু হাইট, দ্যাট ইজ হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন। আর এইখানের জন্য আমরা কি স্পেসিফিক কোন এরিয়ার ফর্মুলাতে ফেলতে পারবো? এই শেপের জন্য আমরা স্পেসিফিক কোন এরিয়ার ফর্মুলাতে ফেলতে পারবো না। সো তাহলে হাউ টু ডিটারমাইন দিস এরিয়া? কাউন্টিং দ্য নাম্বার অফ স্কয়ারস। ইন্টিগ্রেশন দিয়েও করা যায় যদি তুমি ইকুয়েশনটা জানো আর কি, লাইনের, বুঝছো? লাইনের ইকুয়েশন জানলে ইন্টিগ্রেশন করবা বাই টেকিং দ্য লিমিট ফ্রম দিস, কি বলে, ফ্রম 0 টু দিস পয়েন্ট, দেন ইন্টিগ্রেট করবা। কিন্তু লাইনের ইকুয়েশন তো অ্যাকচুয়ালি আমাদেরকে দেয় না। বেসিক্যালি এর জন্য কি করা লাগে? উই হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার অফ স্কয়ারস। আচ্ছা, তো তাহলে এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, আর তোমাদের মনে যে কোয়েশ্চেনটা আসবে ওইটাই তোমাদের টাস্ক একটা দিব, যে সানডের জন্য বের করে রাখতে। একটা টাস্ক তো অলরেডি আছে, যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ আঁকা লজিক্যাল নাকি এক্সটেনশন ভার্সেস ফোর্স গ্রাফ আঁকা লজিক্যাল। এন্ড আরেকটা ব্যাপার কি এখানের মধ্যে, আরেকটা ব্যাপার হলো এই যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ফর্মুলাটার মধ্যে একটু উইয়ার্ড একটা ব্যাপার আছে। উইয়ার্ড ব্যাপারটা কি? নরমালি তো তোমরা এনার্জি অর ওয়ার্ক ডান, হ্যাঁ, নরমালি তোমরা কি পড়ছো? যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হোয়াট? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, তাই না? ওয়ার্ক ডানটা কি? ওয়ার্ক ডান হলো ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। সো এখন এখানে ফোর্স ইনটু ওই ডিরেকশনে যতটুকু ডিসটেন্স মুভ করছে, দ্যাট ইজ দ্য এক্সটেনশন। এই দুটো মাল্টিপ্লাই করলেই তো হয়। আমরা এই হাফটা আবার কেন দিলাম? হাফটা কোন জায়গা থেকে আসছে? এই এক্সপ্লেনেশনটা তোমরা খুঁজে বের করবা। যে নরমালি তো এনার্জির ফর্মুলা অর ওয়ার্ক ডানের ফর্মুলা, যেখানে ওয়ার্ক ডানটা বেসিক্যালি কি বলতো জেরিন? হোয়াট ইজ দ্য ওয়ার্ক বিং ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট অন দ্য স্প্রিং অর অন দ্য ম্যাটেরিয়াল? যে এক্সটার্নাল এজেন্ট একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, ওই ফোর্সের জন্য ম্যাটেরিয়ালটা কি হচ্ছে? ডিফর্ম হচ্ছে। তো তাহলে the force applied multiplied by the deformation or the distance moved in the direction of the force, এটা থেকেই তো তোমার কি পাওয়ার কথা? work done is equal to elastic potential energy stored হওয়ার কথা না? তো তাহলে পরে তো এখানে শুধু force into extension করলে বা force into change in length করলে হয়ে যাইতেছিল। তো তুমি এখানে মতে হাফটা কেন দিলা বা হাফটা কেন দিতে হয়, এই ব্যাপারটা তুমি খুঁজে বের করবা, বুঝছো সবাই? যে এই হাফটা কেন আমরা এই ইকুয়েশনের মধ্যে ইনক্লুড করতেছি? ওয়াই নট জাস্ট ফোর্স ইনটু এক্সটেনশন? এইটার অ্যানসারটা কিন্তু স্টুডেন্ট বুকেই দেওয়া আছে, বুঝছো? দ্য অ্যানসার ইজ উইদিন দ্য স্টুডেন্ট বুক। তোমরা স্টুডেন্ট বুকটা রিডিং পড়লে পরে ওখানে থেকে অ্যানসারটা খুঁজে পাবা। এন্ড আরেকটা অ্যানসার, যেটা কোয়েশ্চেনটা কি,
কোন গ্রাফটা কারেক্ট এন্ড ওয়াই অলরেডি তো বলে দিছে দোনোটা গ্রাফই কারেক্ট, সো তাহলে দোনোটা গ্রাফের জন্য তোমরা লজিক বের করবা। যে নরমালি আমরা কি বলি, if a independent variable is plotted on the x axis and dependent variable is plotted on the y axis, তো তাহলে নরমালি তোমাদের মাথায় একটা ব্যাপার চলেই আসবে যে এক্সটেনশন ভার্সাস ফোর্স গ্রাফটা হলো লজিক্যাল। কেন এক্সটেনশন ভার্সাস ফোর্স গ্রাফটা লজিক্যাল? বিকজ ফোর্সটাকে, যে ডিফর্মিং ফোর্সটাকে তুমি কি করতে পারতেছো, নিজের মন চায় চেঞ্জ করতে পারতেছো। যে তোমার ইচ্ছা হলো বেশি ফোর্স অ্যাপ্লাই করলা, তোমার ইচ্ছা হলো কম ফোর্স অ্যাপ্লাই করলা। আর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করছো ওইটার উপর ডিপেন্ড করবে কি, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করছো ওইটার উপর ডিপেন্ড করবে এক্সটেনশন বেশি হবে নাকি কম হবে। তো তাহলে force is the independent variable, extension is the dependent variable. তো তাহলে extension versus force graph আঁকাটা কি এইভাবে করে আমরা লজিক দেখাইতে পারি। তো তাহলে where is the logic of plotting this graph? force versus extension graph আঁকার লজিকটা কি? তো এই ব্যাপারগুলো তোমরা খুঁজে খুঁজে বের করবা। তো কোশ্চেনগুলো কি কি, একটা হলো force versus extension graph, extension versus force graph দোনোটা আকারই আমাদের লজিক আছে, কিন্তু কোনটা কেন কোন রিজনে আমরা আঁকতে পারি এই ব্যাপারটা তোমরা ইনভেস্টিগেট করবা। দেন আরেকটা কাজ কি, যে নরমালি ইউ নো দ্যাট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তো তাহলে ফোর্স ইনটু এক্সটেনশন আর ফোর্স ইনটু চেঞ্জ ইন লেন্থ করলেই তো হয়ে যায়, এনার্জির ভ্যালুটা পেয়ে যায়। সো ওয়্যার ডাজ দ্যাট হাফ কাম ফ্রম, তো এই ব্যাপারটা ইনভেস্টিগেট করবা। ওকে, তো তাহলে দ্যাট উইল বি দ্য lecture for today's class. নেক্সট দিন তোমরা এই অ্যানসার গুলি বলবা এন্ড হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নাই, স্ক্রিনশট দিয়ে দিব। সো তাহলে কি ব্যাপারটা বললাম, আমরা আজকে শিখছি কি কি, ফার্স্ট অফ অল টাইপ অফ ডিফরমেশনটা রিভিউ করলাম ও লেভেলস এর, যে ইলাস্টিক ডিফরমেশন কখন হয়, প্লাস্টিক ডিফরমেশন কখন হয়। এরপরে হুকস ল নিয়ে বললাম যে force is directly proportional to extension provided limit of proportionality is not exceeded. এরপরে force versus extension, extension versus force কোনটা লজিক্যাল এন্ড কেন। এরপরে force versus extension গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় এন্ড force versus extension গ্রাফের এরিয়া আমাদেরকে কি দেয়, এই দুইটা জিনিস আমরা শিখে নিলাম। এন্ড এরিয়া থেকে আমাদের এই যে হাফটা যে ইন্ট্রোডিউস হচ্ছে, সো তাহলে হাফের সিগনিফিকেন্সটা কি এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে ইনভেস্টিগেট করতে বলছি। সো তাহলে সানডের ক্লাসের আগে এই ব্যাপারগুলোর অ্যানসার তোমরা বের করে দেন আমাকে ছবি পাঠাবা, ওকে, ওর এক্সপ্লেনেশন মেসেঞ্জারে আমাকে বলবা। এন্ড কালকে আমাদের ক্লাস আছে কয়টা থেকে কয়টা, 3 to 6 PM, ওকে। যে ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ারের যে তোমাদের কোশ্চেন পেপার গুলা দেওয়া হয়েছে, আর কোশ্চেন পেপারের কোশ্চেন গুলা একটা পিডিএফ এর মধ্যে নিয়ে আসা হয়েছে, ওগুলা নিয়ে আমরা প্রবলেম সলভিং এর কাজ করব। অলরাইট, কারো কি আজকের লেকচার নিয়ে কোনো স্পেসিফিক কোশ্চেন আছে? অ্যাপারেন্টলি নাই ভাই। আচ্ছা ঠিক আছে, তো তাহলে দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। Yo, Allah Hafiz.